স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্ত বমি বন্ধ হচ্ছে না, তা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এছাড়া অ্যান্ডোস্কপি ও ক্লোনস্কপি সহ কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সেগুলো করা সম্ভব হয়নি। পরীক্ষাগুলো করা গেলে তার ফলাফলের উপর ভিত্তি করে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের বিভিন্ন সূত্র ও বিএনপি নেতাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। তিনি 13 নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এদিকে তার বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, খালেদা জিয়াকে তারা আমেরিকায় চিকিৎসা করাতে চান, সে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এখন তারা অপেক্ষা করছেন সরকারের সিদ্ধান্তের। হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে কনসেশন প্রযোজ্য হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা ভাসানীর পরিবার। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের একথা জানান মাওলানা ভাসানীর কন্যা মাহমুদা খানম ভাসানী। তিনি বলেন, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে মাহমুদা খানম ভাসানী বলেন, তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত বিদেশে নিয়ে তার পরবর্তী চিকিৎসা শুরু করতে হবে। খালেদা জিয়া 13 নভেম্বর থেকে হাসপাতালের সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে। আজ তার জন্য মসজিদে মসজিদে দোয়া হবে। কথা বলতে পারছেন কিনা তার সাথে, বা কি অবস্থা? না, কথা বলছে, অবস্থা তো খুব খারাপ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাই। আজকের এই দিনে মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছুই করা সম্ভব না। তার জন্য পরিবারের, আমাদের মাওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই, তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হোক। খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকারের পতনের দাবি মুখ্য হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমাদের এখন একটাই মনের পথ, যিনি প্রধান তিনি সরকার প্রধান, তার পতনের আন্দোলনটা করি। খালেদা জিয়ার ভাগ্যে যা আছে হোক, আল্লাহ যদি তাকে রহম করেন, জনগণের এই আকুতি যদি আল্লাহ আমলের ন্যায়, আমি বিশ্বাস করি খালেদা জিয়া জনগণের জন্য বেঁচে থাকবে, কারণ অনুকম্পায় বেঁচে থাকবে না। সুতরাং আমার মনে হয় খালেদাদের চিকিৎসার দাবির চেয়ে সরকারের পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার। বেগম জিয়াকে বাইরে চিকিৎসা নিতে হলে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হচ্ছে বিএনপি। তার অভিযোগ, বিএনপি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। বেগম খালেদা জিয়ার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। তা আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা বড়, তার জীবনটা বড়, নাকি আপনাদের রাজনীতি স্ট্যান্ডবাজিটা বড়? বিএনপি তো আজকে তার রাজনীতি স্ট্যান্ডবাজি করে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার জন্য তাদের আসলে শারীরিক অসুস্থতাটা তার কাছে মুখ্য নয়। ভোরের নীরবতা ভেঙে কেঁপে উঠল সারা দেশ। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:45। 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত করে রাজধানী সহ সারা দেশে।
ঘুম ভাঙা মানুষের চোখে মুখে ছিল আতঙ্ক। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন গবেষণা সংস্থা USGS এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহর থেকে 19 কিলোমিটার দূরে। এটি ভারত মিয়ানমার সীমান্তের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা ছিল 32.8 কিলোমিটার। তবে কেন্দ্রস্থল থেকে কাছে হয় রাজধানীর তুলনায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এর অনুভূতিটা বেশি ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি বড় মাত্রার ভূমিকম্প যে ধরনের ধ্বংসযজ্ঞ চালাবে তা মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই সামর্থ্যের প্রস্তুতিও, এমন মত ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের। বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ না করা, ফায়ার সার্ভিসে আধুনিকায়নের অভাব এবং সর্বোপরি মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন তারা। ব্যুরো প্রধান ও প্রতিবেদকদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনের সংখ্যা বাড়ছে, কিন্তু বেশিরভাগ ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড। আবার এসব স্থাপনার অধিকাংশেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ও আকস্মিক দুর্যোগে বেরিয়ে যাওয়ার বিকল্প কোনো পথ নেই। নগরগুলোতে 10তলা ভবন ছিল হাতে গোনা, কিন্তু এখন তার চেয়ে উঁচু ভবন শতাধিক। ফলে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও আছে সংশয়। উদ্ধার কাজ ও নির্বাপন কাজের জন্য আমাদের কাছে গাড়ি অতটুকু আসে নাই। আমরা 6তলা পর্যন্ত এখানে নির্বাপন করতে পারি। সেই সক্ষমতা দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব এই সমস্ত দুর্যোগ যাতে আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারি। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি CTMP ও জাইকার যৌথ জরিপ বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা বা সিলেটের আশেপাশের এলাকা হলে রাজধানী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের প্রায় 1.5 লাখ বহুতল ভবন পুরোপুরি ধসে পড়বে। সিলেট জেলাতে অনেক পুরাতন ভবনগুলো এই জায়গায় আছে, যেগুলো নাকি 6 মাত্রা 6.5 মাত্রা হইলে পড়তে শুরু করে দিবে, কিছু পড়ে যাবে। 7 মাত্রা হইলে সেগুলা অনেক প্রায় অর্ধেকের চেয়ে বেশি ভবন ধসে যাবে। 7.8 রিক্টার স্কেল হলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এভাবে অনেক ভবন আছে। নগর বাড়ছে ঝুঁকিও। নিয়ম লঙ্ঘন করা ভবনগুলোর তালিকা করে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ নগর গবেষকদের। এই ধরনের বিল্ডিংগুলোকে এখন একটা সার্টিফাইড এর আওতায় আনা উচিত, যাতে এটা নিয়ে আমরা নিজেরা নাগরিকরা নিশ্চিন্ত হতে পারি যে আমি যেখানে বসবাস করছি সেখানে আমি অন্ততপক্ষে ভূমিকম্পের ঝুঁকি থেকে নিজে মুক্ত আছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেলেও নগর দুর্যোগ মোকাবেলায় এখনো অনেক পিছিয়ে। ভূমিকম্প সহ নগরকেন্দ্রিক বহু ঝুঁকি ওৎপেতে থাকলেও প্রস্তুতি যথেষ্ট নেই মনে করছেন গবেষকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। চট্টগ্রামের সাগরিকায় কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 45 মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10:35 আগুন লাগে। আজ ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ থাকলেও কয়েকজন কর্মী সেখানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। তারাই শুরুতে আগুন নেভাতে কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, সেগুলোর বৈধ কাগজ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা আমরা এখন তো জেনেছি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা কেমিক্যাল ফোম ইয়েতে আছে। এখন এটা কি ধরনের কেমিক্যাল এটা ইউজ করেছে, এখন কারোর সাথে আমরা কথা বলতে পারি না। ওদের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারবো কোন ধরনের কেমিক্যাল আছে এখানে। আজ শেষ হচ্ছে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। বিভিন্ন জেলায় গ্রামের হাট বাজারে স্লোগান, মিছিল, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান মেম্বার প্রার্থী ও তাদের সমর্থকরা। ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে। ইউপি নির্বাচনের প্রচারণা ও প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আর মাত্র একদিন পরই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট, যে কারণে শেষ সময়ে জমে উঠেছে পিরোজপুরের ইউপি নির্বাচনের প্রচারণা। নাম ও মার্কা পরিচিত করতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। তৃতীয় ধাপে 2 ইউনিয়নের চেয়ারম্যান পদে 11, সাধারণ সদস্য 64 এবং সংরক্ষিত নারী সদস্য 24 জন প্রার্থী এবার ভোটের মাঠে লড়ছেন। ঝিনাইদহের 2 উপজেলার 16 ইউনিয়ন পরিষদের নির্বাচনে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা।
এবারের নির্বাচনে 155 ভোট কেন্দ্রে 2,75,000 ভোটার তাদের ভোট দেবেন। শেষ সময়ের প্রচারণায় এজন্য কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। আমি চশমা প্রতীক নিয়ে ইতিমধ্যেই নির্বাচনের মাঠে আছি। 4 নম্বর নামতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যাচ্ছে। টোটাল ভোট যেন ভালো হয় সে ব্যাপারে আমরা আশাবাদী এবং এর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। ভোট কেন্দ্র সমূহে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, একই সাথে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা মাঠে থাকবে। নোয়াখালীর সেনবাগ পৌরসভা ও 5 ইউনিয়নে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। এই নির্বাচনে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছে। দলীয়ভাবে বিএনপি নির্বাচনে না গেলেও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এবার আওয়ামী লীগ। সুষ্ঠু, নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত নির্বাচন চান ভোটার ও প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। আমরা মনে করো সচেতন লোক যারা, এরা চেষ্টা করুন ভালো লোকের নির্বাচিত করার জন্য। শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এটাই আমরা চাই, কামনা করি। সামান্যতম কোনো সমস্যার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাচ্ছেন এবং সেটার জন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণার সময় বৃহস্পতিবার বিকেলে বাস্তল এলাকায় দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলামের গণসংযোগে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকরা হামলা চালায়। এতে পুলিশ সহ অন্তত 20 জন আহত হন, ভাঙচুর করা হয় 2টি গাড়ি। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে 5 জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে মন্ত্রী সাংসদের বিরুদ্ধে ইসির আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এখন আর পরিস্থিতির খুব একটা উন্নতি করবে না বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলছেন এই সিদ্ধান্তের ফলে অপরাধের মাত্রা কিছুটা হলেও কমবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ বলয়ের প্রার্থীকে জয়ী করতে আইন তোয়াক্কা না করে মাঠে নামেন বেশ কয়েকজন সাংসদ। পাবনায় নিজের ছেলেকে জয়ী করতে ভোটারদের কাছে ভোট চাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় সাংসদ শামসুল হক টুকুর বিরুদ্ধে। প্রকাশ্য কিংবা গোপনে আচরণবিধি লঙ্ঘনের এমন অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে। বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সিসি বলেন সব অভিযোগ তদন্ত করতে অনেক সময়ের প্রয়োজন, তবে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন। এক্ষেত্রে অভিযোগের মাত্রা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনো তা করব। তবে নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার বলছেন নির্বাচনের মাঝে এমন সিদ্ধান্ত নেওয়া তা খুব একটা কাজে দিবে না। সমালোচনা করেন নির্বাচন কমিশনারদের দায়িত্ব জ্ঞান নিয়ে। এই কঠোর ব্যবস্থাটা নেওয়ার ব্যাপারেও অনেক দেরি হয়ে গেছে। প্রজ্ঞাপন জারি করে কি হবে এবং মামলা করে ওই মামলা ঝুলতে থাকবে, কোনো ওই যে হিমাগারে পাঠিয়ে চলে যাবে। তো নির্বাচন কমিশন এইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত এবং একই সাথে যাদেরকে সমর্থন করে, যাদের সমর্থনে এইসব হুমকি ধমকি, এইসব সহিংসতা, তাদের প্রার্থীরা বাতিল করতে পারত। তবে সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক মনে করেন ইসির এমন সিদ্ধান্ত সাহসী, তবে তা কার্যকর করতে দরকার পুলিশের বিশেষ সহযোগিতা। আইনি পদক্ষেপ নেওয়া দরকার, পদক্ষেপ নিতে হবে, কারণ কেউ বাড়াবাড়ি করলে আইনি পদক্ষেপ নিতে হবে। কমবে এটা বলা যায় না, কিছুটা কমতে পারে, কারণ অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব সারা বাংলাদেশে সব জায়গায়, ঘরে বাইরে অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের। ইসির আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। এই ব্যাপারে তো আমি মনে করি যে তারা ভালো সিদ্ধান্ত সঠিক এবং তারা ব্যবস্থাটা নিজ করে আমরা চাই। একজন আইন প্রণেতা সে যদি আইন লঙ্ঘন করে তবে তো সেখানে আইনের কিন্তু মানুষের শ্রদ্ধা হয়ে যায়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের ভাগ্য বরণ করতে চলেছেন কাটাখালীর মেয়র আব্বাস আলী। 12 কাউন্সিলর তার অপসারণ চেয়ে অনাস্থা জানিয়েছে। দলপদ থেকে তাকে সরাতে মাঠে নেমেছে স্থানীয় আওয়ামী লীগ। আর মামলার কারণে যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের পরিণতির দিকে এগুচ্ছে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাসের ভাগ্য। বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে মেয়র আব্বাস আলীর বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজশাহীর রাজনীতি। এরই মধ্যে দলীয় ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকার জন্য বৈঠক ডেকে তাকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শায় তাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করে পাঠানো।
দল ও পদ থেকে অপসারণ দাবি করেছে মহানগর আওয়ামী লীগ। দলীয় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আইনউদ্দিন। বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর তাকে সাংগঠনিক পদ, প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের বহিষ্কারের পাশাপাশি তাকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। শুধু সাংগঠনিকভাবেই তার শাস্তি আমি দাবি করি না, আমি রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি দাবি করি, আইনের মাধ্যমে তার শাস্তি দাবি করি। রাজনীতির মাঠে যখন কোণঠাসা মেয়র আব্বাস, তখন মেয়র পদ থেকে তাকে অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন 12 কাউন্সিলর। পুলিশের পক্ষ থেকেও মামলার তথ্য জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। কাটাখালী পুরসভার পক্ষ থেকে সকল কাউন্সিলর বৃন্দ তাকে আমরা তার উপর আমরা অনাস্থা এনে ডিসি মহোদয়ের কাছে আমরা জমা দিয়েছি। ডিউ প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করে আমরা এটা সরকারের কাছে পাঠিয়ে দিব। সরকার যেটা সিদ্ধান্ত আইন অনুযায়ী সেটা সরকার গ্রহণ করবেন। নগর পুলিশ বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন মেয়র আব্বাস আলী। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শক, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত শেষে কথা বলছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ। সরাসরি চলে যাচ্ছে বায়তুল মোকাররমে। আবার বলছি, দাবি করছি যে দেশনেত্রীকে আইনের কথা বলে লাভ নাই। আইনজীবীরা বলেছে কোনো বাধা নেই, বাধা হচ্ছে সরকার। এই সরকার আমাদের নেত্রীকে বিদেশি নিয়ে চিকিৎসা করার ব্যাপারে যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের নেত্রীর আশু রোগ মুক্তি আমরা কামনা করছি। আজকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে এই বায়তুল মোকাররম সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে এবং মন্দির প্যাগোডায় আজকে দোয়া করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। আমরা সারা বাংলাদেশে যারা এই দোয়ায় সামিল হয়েছেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ। এবার অন্যান্য প্রসঙ্গ। আমেরিকা বিভিন্ন দেশকে কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো সুশাসনের কথা বলে চাপে রাখতে চায়। এইসব তাদের রাজনীতি। এ কারণে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের ডাক না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি আরো বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ করা হচ্ছে। কাজ শেষ হলে এখান থেকে বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাবে। তখন ভারতের লোকজনও এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। সকালে এই বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিভিন্নভাবে এক এক দেশকে আপনার প্রেসারে রাখতে চায়। কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো গুড গভর্নেন্সের কথা বলে, কখনো টেরোরিজমের কথা বলে, কখনো আপনার এই করাপশনের কথা বলে। সবই তো অনেকগুলো রাজনৈতিক, এগুলো নিয়ে খুব চিন্তার কারণ নেই। আমরা নিজেরা ভালো করতেছি কিনা সেইটাই চিন্তা করেন। যদি কোথাও আমার দুর্বলতা থাকে আমরা সেটা দূর করার চেষ্টা করি। দিনের সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাজ্যের বহু ব্যবসায়ী। তারা বলছেন, যুক্তরাজ্যে থেকেও দেশকে ভালোবেসে বিনিয়োগ করবেন তারা। তবে তার জন্য হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই বলেও মত দেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বিনিয়োগের পরিবেশ ভালো করার পাশাপাশি আইনগত বাধা দূর করতে পারলেই আসবে বিদেশি বিনিয়োগ। যুক্তরাজ্যে লন্ডন থেকে ফিরে রিপোর্ট করছেন সুলতান আহমেদ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পরম বন্ধু যুক্তরাজ্য। দেশটিতে বসবাসরত বাংলাদেশের সংখ্যাও প্রায় 10 লাখ। আর সেই সব মানুষের কাছে বাংলাদেশে বিনিয়োগের বার্তা পৌঁছে দিতে চলতি মাসেই বিনিয়োগ সম্মেলন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC ও বিরা। লন্ডনে সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন এদেশে বিনিয়োগের। বাংলাদেশ ইজ এ চেঞ্জড কান্ট্রি।
যুক্তরাজ্যের প্রবাসীরা জানান নিজ দেশে বিনিয়োগ করতে উৎসাহী তারাও, তবে ব্যবসা শুরুর প্রক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতায় কিছুটা অনীহা রয়েছে বিনিয়োগে। সরকারের আন্তরিকতা থাকলে বড় অঙ্কের বিনিয়োগ আসতে পারে বলেও জানান তারা। এখন বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে আমরা যোগাযোগ করছি অনেকের সাথে যে লন্ডন থেকে আমরা একটা অফারিং দিব। বাংলোরে যেভাবে ইন্ডিয়া সিলিকন ভ্যালি আছে সেইটার মতো বাংলাদেশ হবে সিলিকন ভ্যালি। প্রবাসীদের পাশাপাশি যুক্তরাজ্যের স্থানীয় বিনিয়োগকারীরাও আগ্রহী বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে বিনিয়োগ করার প্রক্রিয়া নিয়ে জানতে বিনিয়োগ সম্মেলনে ছিল তাদের সরব উপস্থিতি। I suspect the next stage is to try and attract a higher value added manufacturing. তবে বিশেষজ্ঞরা বলছেন এজন্য বিনিয়োগ সম্পর্কিত কিছু নীতিমালার পরিবর্তন প্রয়োজন। ক্যারিয়ারগুলি কিন্তু এখন গভর্নমেন্ট এখনো তারা নিজে থেকেই চেষ্টা করছে সেটাকে কিভাবে অ্যামেন্ড করা যায় বা কিভাবে ঠিক করা যায়। অ্যাট দি সেম টাইম তাদের কাছ থেকেও শুনতেছে যে তারা কি ধরনের ডিফিকাল্টিস ফেস করছে যেটাকে আরো ইজিয়ার করা যায়। পাশাপাশি বাংলাদেশকে ব্র্যান্ডিং করে এমন আয়োজন প্রতি বছর করার উপর জোর দিচ্ছেন প্রবাসীরা। বিশ্ববাসীর সামনে নতুন অর্থনৈতিক বিষয়ের নাম বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনা তা যুক্তরাজ্যবাসীর কাছে তুলে ধরতেই লন্ডনে এমন আয়োজন সরকারি সংস্থাগুলো। আয়োজক আশা করছেন এর ফলে বাংলাদেশি প্রবাসী সহ যুক্তরাজ্যের বড় বিনিয়োগকারীরাও বিনিয়োগ করবে বাংলাদেশে। সুলতান আহমেদ, নিউজ 24, লন্ডন, যুক্তরাজ্য। নগদের সৌজন্যে এবারে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ দক্ষিণ কোরিয়ার এক তৈলজাত ফসলের নাম সাউপেরিলা। এ ফসল থেকে লিনোলিনিক অ্যাসিড সমৃদ্ধ তেল আহরণ ছাড়াও প্রাপ্ত খৈল গবাদি পশুর জন্য পুষ্টিকর খাবার ও জৈব সার হিসেবেও ব্যবহার করা যায়। এ ফসল প্রসারের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বাণিজ্যিকভাবে ফসলের চাষ বাড়াতে পারলে অনেক কম মূল্যে পেরিলা তেল বাজারজাত করা সম্ভব হবে। মেহেরপুর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাউপেরিলা এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে পুষ্টিকর ও লাভজনক তৈলজাত ফসল। এদেশে কোরিয়ান জাতের এই পেরিলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। কৃষি অফিসের সহযোগিতায় নজরুল ইসলাম নামে এক কৃষক এরই মধ্যে তার 1 বিঘা জমিতে চাষ করেছে এই ফসল। ফলনও বেশ ভালো হয়েছে। অল্প দিনে ফসল অল্প দিনে হয়ে যাবে, খরচও কম হবে। যদি লাভ ফলন ভালো হয় আমরা উৎসাহী হব এবং আমরা মাঠে চাষ করব। কৃষি কর্মকর্তারা বলছেন স্বল্প খরচে লাভ বেশি হবে, আর তাই বিদেশি এই ফসল প্রসারের লক্ষ্যে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ ও বীজ সহ সব ধরনের সহায়তা করা হচ্ছে। কৃষক পর্যায়ে আমরা যথেষ্ট পরিমাণ ভালো একটা ফলন আশা করছি। এটা গবেষণার যে রেজাল্ট আছে সেটা 1.5 টন পার হেক্টর। এখানে অল্প জমিতে আমরা এখানে কৃষকের দিয়ে করিয়েছি। অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে অধিক মুনাফা অর্জন করা যায়। আমরা এটা দেখতেছি যে এইটা করার পরে যদি এটা লাভবান হয় তাহলে এই এলাকায় এটা ছড়িয়ে পড়বে। পেরিলা ফসলে চাষাবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে অনেক কম মূল্যে পেরিলা তেল বাজারজাত করা সম্ভব বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বাঘের ছানার পর চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার হরিণ পরিবারে নতুন এক শাবকের জন্ম। যেখানে দেশে বিলুপ্ত সাম্বার হরিণ, সেখানে সাম্বার শাবকের জন্মে এখন চিড়িয়াখানায় সাম্বারের সংখ্যা দাঁড়িয়েছে 6টি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন মায়ের আদর যত্নে বড় হচ্ছে সাম্বার হরিণ শাবক। এদিকে চিড়িয়াখানায় বাঘ সহ বিভিন্ন প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় আকর্ষণ বেড়েছে দর্শনার্থীদের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সাম্বার হরিণ এই প্রাণীটি পৃথিবীতে বিলুপ্ত প্রায়। সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম হয়েছে সাম্বার হরিণ ছানা। এই নিয়ে চিড়িয়াখানায় সাম্বার পরিবারের সদস্য সংখ্যা হলো 6। উপমহাদেশের সবচেয়ে বড় জাতের হরিণ সাম্বার প্রাপ্তবয়স্ক হয় 3 বছরে এবং 20 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে মায়ের আদরেই বড় হচ্ছে এই শাবকটি। বাংলাদেশে আগে অনেক জায়গায় দেখা গেল, এখন বর্তমানে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের বান্দরবনেই কিছু কিছু জায়গায় দেখা যায়, খুবই কম। তো আশা করি যে এটা একটা ব্রিডিং হওয়ার কারণে এদের বংশ বিস্তার হইলে ভবিষ্যতে এটা মানে টিকে থাকার ক্ষেত্রে মানে সাহায্য করবে জিনিসটা। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়াও মায়া হরিণ রয়েছে 4টি এবং চিত্রা হরিণ আছে 27টি। এছাড়াও 66 প্রজাতির
620টি পশু পাখি আছে এখানে। একের পর এক জন্ম নিচ্ছে বাঘের ছানাও। বাঘের সংখ্যা এখন 12টা বাঘ। আমরা খাঁচাটা আরো একটু বৃদ্ধি করব, বড় করব। আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে অলরেডি এই বিষয় নিয়ে প্রস্তাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। পশু পাখি আর নানা প্রাণীতে ভরপুর হওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানা দর্শনার্থীদের মন কেড়েছে। বাঘ পশু পাখির যা ছিল সবই মোটামুটি বাড়ছে, এই জন্য দেখতে ভালো লাগে। বান্দর আছে, কুমির আছে, খুব সৌন্দর্য লাগছে এখানে। তবে চিড়িয়াখানায় হাতি না থাকায় হতাশ অনেক দর্শনার্থী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচা বাজারে। শীতকালীন সবজির আমদানি বাড়ায় এই সপ্তাহে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে ক্রেতারা বলছেন এখনও দাম হাতের নাগালে নেই। অন্যদিকে মাছের দাম খানিকটা বেড়েছে এই সপ্তাহেও, তবে স্থিতিশীল রয়েছে মুরগি কিংবা গরুর মাংসের দাম। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সপ্তাহের বাজার করতে 10,000 টাকা নিয়ে এসেছেন মোহাম্মদ স্বপন মিয়া। নিজের পছন্দ মতো কিছু দেশি মাছ আর মাংস কিনেই ব্যয় হয়ে গেছে 8,000 টাকা। জানালেন ভালো আয় করেও বাড়তি দামের বাজারে হিমশিম খেতে হচ্ছে তাকে। বাজারে যে দাম, এই দামের পরিমাণ দিয়ে যে এত টাকা বাজার, সাধারণ মানুষের খুব কষ্ট হবে, আমারই কষ্ট হয়ে গেছে। এই যখন মধ্যবিত্তের অবস্থা, তখন ভালো নেই নিম্নবিত্তরাও। বাজারে সবজির আমদানি বেশ, তবে দাম এখনো চড়া। যদিও বিক্রেতারা জানালেন এ সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। সিম বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, যা গেল সপ্তাহে ছিল 70 থেকে 80 টাকা। আবার দেশি টমেটো বিক্রি হচ্ছে 140 টাকায়, কেজিতে কমেছে 20 টাকা। তবে এরপরও বাড়তি দামে স্বস্তিতে নেই ক্রেতারা। আরেকটু দাম কমতে হবে আসলে। হ্যাঁ, এইভাবে আসলে বাজার করে সার্ভাইভ করাটা আসলে টাফ আমাদের জন্য। ফুলকপি, বাঁধাকপি, আপনার উস্তা, করলা যা আছে সব কিছুর দামই কম। মান্থলি ইনকাম হলো 2,000 টাকা, কিন্তু আমার আমার মান্থলি খরচ হচ্ছে আমার 3,000 টাকা। সবজি কিছুটা কমে আসলেও মাছের দাম যেন আকাশ ছোঁয়া। বিশেষ করে দেশি মাছ কিনতে গুনতে হবে বাড়তি দাম। বিক্রেতারা বলছেন নদীতে মাছ কম ধরা পড়ছে বিধায় দাম কমছে না। আর মাছ 1600 টাকা কেজি, 3-4 কেজি ওজন। একবার অরিজিনাল পদ্মা নদীর মাছ যেটা, আমাদের আরিচার মাছের একটু দাম একটু বেশি। বোয়াল মাছ অনেক দাম, আইড় মাছ, সব মাছই দাম। এদিকে মাংসের বাজার অনেকটাই অপরিবর্তিত। সোনালী মুরগি, ব্রয়লার কিংবা দেশি মোরগ বিক্রি হচ্ছে আগের দামই। স্থির রয়েছে গরুর মাংসের দামও। বড় মুরগি 150, কক মুরগি 250, দেশি মুরগি 450। 600 টাকা, 580 টাকা, এর ভিতরে আছে। আমরা বাড়াই নাই, বাড়তে না, কিন্তু মালের দাম বাড়তি। পেঁয়াজ রসুনের দামও রয়েছে অনেকটা অপরিবর্তিত, তবে বিক্রি অনেকটা কম বলে জানালেন বিক্রেতারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দিনের সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।